সুধী দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের আজকের উক্ত অনুষ্ঠান প্রদর্শন করছেন, আমি কণ্ঠশিল্পী ফারুক ভূঁইয়া আপনাদের জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে যাকে হাজির করেছি তিনি হচ্ছেন ৭০ দশক এবং ৮০ দশকের জমজমাট কিংবদন্তি তুল্য একজন কণ্ঠশিল্পী নীলফামারী, এবং ৬৭ এবং ৬৮ সালে এই নীলফামারী সরকারি কলেজেই যিনি সাধারণ সম্পাদক ছিলেন। তো তার গানের সুর সব কিছু মিলে, তার স্মৃতিচারণ, ছাত্র রাজনীতি সব কিছু মিলে আজকে কথা বলবো তার সাথে। তো কেমন আছেন মোহাম্মদ আলী ভাই? জি, ভালোই আছি। আমরা তো যখন গান করতে আসলাম আপনার কথাই আমরা বারবার শুনি, মোহাম্মদ আলী ভাই, মোহাম্মদ আলী ভাই। মেহেদী হাসানের গান করতো। আমার সৌভাগ্য। আমি তো ভাবছিলাম যে আমি বোধহয় একটা বিস্মৃত অতীত, হারিয়ে যাওয়া এমন একটা ব্যক্তিত্ব যাকে আমার সমসাময়িক যারা জীবিত ছিলেন তারা তো না থাকার কারণে এখন আমাকে নিজের পরিচয় নিজেই করে নিজেকেই দিতে হয়। এই তো আজকে আমাকে স্মরণ করা হয়েছে এখানে স্মৃতিচারণের জন্য। তার জন্য আমি খুব খুশি এবং আনন্দিত। তো আপনি সে সময় তো মেহেদীর হাসানের গান বেশি করতেন, আবার আপনার নিজের লেখা গানও করতেন। হ্যাঁ, আমি একরকম সে সময় সংস্কৃতি এবং ছাত্র রাজনীতি উভয় অঙ্গনেই আমি সব্যসাচীর মতো বিচরণ করতাম এবং আমাকে সব্যসাচী বলাও হইতো। সব্যসাচী? হ্যাঁ, আমি গানেও ছিলাম, হ্যাঁ, আমি সংস্কৃতিতে ছিলাম, বিতর্কে ছিলাম, সাহিত্যে ছিলাম। এরপরে ছাত্র রাজনীতির জন্য এই কলেজেরই, যেখানে বসে আমরা আজকে দুজনেই কথা বলছি, তো সেই কলেজেরই আমি ৬৭-৬৮ সালের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম। আমার পূর্বসূরি ছিল এখানে আমাদের সাবেক এমপি আসাদুজ্জামান নূর সাহেব, এবং তারপরেই আমি সেই সংসদেরই সাধারণ সম্পাদক। তাহলে আপনার আগের বাড়ি কি নূর সাহেব? হ্যাঁ, আমার ইমিডিয়েট আগেই উনি। ও, তারপর আপনার ওনার উত্তরসূরি বলা যায়। দেশ স্বাধীনের আগে? হ্যাঁ, ওনারই উত্তরসূরি। তখন কি ওই একসাথে কি রাজনীতিও করতেন আবার গানও করতেন? রাজনীতি করতাম, তবে মঞ্চ আলাদা ছিল। হ্যাঁ, উনি করতেন ছাত্র ইউনিয়নের, আর আমি করতাম আরেকটি সংগঠন। এই। ও, তাহলে ঠিক আছে মোহাম্মদ আলী ভাই, আমরা মেহেদী হাসানের গান আজকে একটা শুনি। আপনি যেহেতু সেই সময় গাইতেন, কত বছর আগে? গান তো আমি গান থেকে প্রায় বলা যায় নির্বাসিত। আমার মাঝখানে কিছু অসুস্থতাজনিত কারণে আমি গান থেকে সরে আসছি ডাক্তারের পরামর্শে। আচ্ছা। এরপরে আমার গান গাওয়া এক ধরনের নিষিদ্ধ ছিল। আচ্ছা। তো গান থেকে সরে আসার কারণে গানের আর কোনো চর্চা না থাকা, গান এখন আমি ঠিক কণ্ঠে তুলতেও পারি না, তোলার চেষ্টা করলে কষ্টবোধ হয়। এই জন্য আমি বলা যায় আজকে গানের জগতে নাই। আজকে কি একটু শোনাতে পারবেন? আজকে 2 লাইন আবার, কিংবা আপনার নিজের গান, আপনার নিজের লেখা গানও সে সময় গাইতেন? তখন তো হ্যাঁ, আমি বেশিরভাগই নিজের লেখা গান। যারা সে অন্য কারো গান গেয়ে নাই মরেও যায়, কিন্তু আপনি আপনার নিজের গান গাইতাম। হ্যাঁ, তো ওখান থেকে একটু এখন এই মুহূর্তে কতটুকু মনে পড়ে, হয়তো মুখটা 2-1 লাইন এরকম গাইতে পারি, চেষ্টা করি। আমায় হারালে তুমি এমন সাথী আর কোথায় পাবে? আমায় হারালে তুমি এমন সাথী আর কোথায় পাবে? যে না চাইতে এনে দেয়
স্বর্গ তোমার আগে, আমায় হারালে তুমি এমন সাথী আর কোথায় পাবে। সুন্দর, তবুও অনেক সুন্দর। কারণ তখন তো আপনাদের রেকর্ডিং এর কোনো ইয়া ছিল না, রেকর্ডিং তো শুধু চলচ্চিত্রে বোধহয় হয়তো না, রেকর্ডিং আমি একসময় বেতার হ্যাঁ। শিল্পীও ছিলাম, আমি রংপুরে বেতারে গান গাইতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমার তখন তো দর্শক বোধহয় রেডিও নিয়ে বসে থাকতো, হ্যাঁ, রেডিও নিয়ে বসে থাকতাম। বিটিভি আসে নাই, নীলফামারীতে এটা আগেই প্রচারও হয়ে আগে যেত, প্রচার হইতো আমার গান মানে সম্প্রচার হওয়ার আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নীলফামারীর ঘরে ঘরে আমার গান রেডিও নিয়ে বসে থাকতো দর্শক। এরকম মানে আমার সময়কার জেনারেশন যারা আছে হ্যাঁ তারা তো জানেই, পরবর্তীও অনেকেই জানে, যারা আগ্রহী এই বিষয়ে তারা জানে। ও তাহলে এখন তো বর্তমানে তো কোনো রাজনৈতিক কোনো ইয়ার সঙ্গে জড়িত নাই, কোনো কিছু না, এখন ওই বিষয়টা মানে রাজনীতি বিষয়টা এখন আমার কাছে ঠিক ঘৃণার বলবো না, এটা বলা ঠিক না, যা আমি যেখান থেকে আমার উত্থান সেটাকে ওভাবে আমাকে বিশেষায়িত করা যাবে না। তবে আমার কাছে রাজনীতি আর রাজনীতির যে স্বরূপ, সেই স্বরূপটা রাজনীতিতে আমি খুঁজে পাই না। মনে হয় রাজনীতি কোনো দুর্বৃত্তপনা, মনে হয় রাজনীতি কোনো বাণিজ্য, মনে হয় রাজনীতি কোনো মানুষকে ঠকানো বা এটা মনে হয়েছে শোষণ করার হাতিয়ার। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। না ঠিকই আছে। তো মোহাম্মদ আলী, আপনার বাচ্চা কাচ্চা কয়জন, কয় ছেলে কয় মেয়ে? আমার 4 ছেলে 1 মেয়ে। আচ্ছা। মেয়ে তো বিয়ে অনেক আগেই হয়ে গেছে, সে ঢাকাবাসী, সে ঢাকায় থাকে। ঢাকায় তার প্রায় 3 দশক হবে। 3 দশক থেকে ঢাকায় থাকে। ঢাকা প্রবাসী। ও সেখানেই ছেলে মেয়ে নিয়ে সবাই বিয়ে শাদী হয়ে গেছে সবাই। আপনি আর ভাবি সাহেব বাসায় একা? একা বাসায় আমার ছেলেরা আছে। ও ছেলেরা আছে। ছেলেরা আছে, হ্যাঁ। একজন ঢাকায় থাকে, হ্যাঁ। ও দীর্ঘ সময় ধরে ঢাকা প্রবাসী। আচ্ছা। তো সন্তানদের জন্য আর চিন্তা করতে হয় না, ওরা তো নিজ নিজ সবাই নিজ নিজ ক্ষেত্রে যাই ওরাই চালায়, প্রতিষ্ঠিত এবং করে মিলে খাচ্ছে। আচ্ছা, এক সময় আপনাকে সবাই মেহেদী হাসান বলতো, 2 লাইন কি শোনা যাবে? মেহেদী হাসানের গান, সে সময় মেহেদী হাসানের একটা যুগ ছিল। হ্যাঁ, মেহেদী হাসানের যুগ ছিল। মেহেদী হাসান বলতে সবাই মেহেদী হাসানের গানের পাগল ছিল মেহেদী হাসানের। তখন বলা যায় আবাল বৃদ্ধ বনিতা সর্বশ্রেণীর লোকের কাছে ওই মেহেদী হাসানের একটা আলাদা আকর্ষণ, একটা বাড়তি একটা আকর্ষণ ছিল। গজলটা কি সেই মানে তার কাছ থেকে প্রথম আসা নাকি গজল? তখন আমিও মেহেদী হাসানের ভক্ত ছিলাম, আমাকে ভালো লাগতো, গাইতে যেমন ভালো লাগতো, শুনতে ভালো লাগতো। সেই জন্য ওই মানে গানের অনুষ্ঠানে আমি একটা হইলেও ফরমাইশে আসতো, আমি গান গাইতাম মেহেদী হাসানের। এই জন্য একসময় আমাকে মেহেদী হাসানও বলা হয়তো। হ্যাঁ, এই জন্য তো বারবার বলতে এখনো সেই এটা মেহেদী হাসান, সেই কথাটা আছে। হ্যাঁ, 2-1টা লাইন খেয়াল করে গিয়ে দেওয়া যেতেও পারে গান। আচ্ছা, চেষ্টা করি। गुलों में रंग भरे बादलों बहार चले चले भी आओ गुलशन का कारवां चले गुलों में रंग भरे बादलों
बहार चले चले भी आओ गुलशन का कारवां चले। সুন্দর। এই তারপরেও আপনার যাই গান না কেন তা ওইটা মাহফিল যদি থাকতো তারপর দর্শকদেরকে বেশ ভালো লাগতো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে দর্শকবৃন্দ, আপনারা যে যেখানে বসে আছেন ইনশাল্লাহ এরপরেও আমরা আপনাদের সামনে হাজির করব নীলফামারী তারকা মেলার পক্ষ থেকে কোনো না কোনো এক ব্যক্তিত্বকে। তো এই বলে আমরা শেষ করছি। ধন্যবাদ দেন আপনিও। ধন্যবাদ। দর্শকদের জন্য কিছু বলুন। দর্শকদের জন্য এটাই আমার আজকের আবেদন যে গান শুনুন, তবে আমাদেরকে ভুলে যাবেন না। আমাদেরকে এবং আমাদের পুরনো দিনের গানকে যেন আপনারা স্মরণ করেন, শোনেন এবং বিচার করেন। ধন্যবাদ।